সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমাদের লাস্ট পার্ট যেটা ক্যাপিটাল মার্কেট ওইটারটা শুরু করছি। সো রিকমেন্ডেশনে যাওয়ার আগে আমি কিছু ফ্যাক্ট অ্যান্ড ফিগার শেয়ার করতে যাচ্ছি সবার সাথে। সো আমরা যদি দেখি আমাদের এই মুহূর্তে ইকুইটি মার্কেট ক্যাপ টু জিডিপি হচ্ছে 7%। সো আমাদের আশেপাশের অনেক কান্ট্রিতে আমরা দেখি এটা আসলে অনেকের ক্ষেত্রে 100%। সো এটা ভেরি আনফর্চুনেট। আর সবচেয়ে বেশি আনফর্চুনেট হচ্ছে আমরা দেখছি যেটা আসলে ডে বাই ডে ডিরেট করছে। একসময় 18% ছিল, তারপরে 12%, এখন এটা 7%-এ চলে আসছিল। সো এইটা হওয়ার জন্য মেজর রিজন যদি বলি, অনেকগুলো রিজন ডেফিনেটলি আছে যে আমাদের ভালো কোয়ালিটির আইপিও লিস্টিং হচ্ছে না। সো আমরা যদি একটু ডেটা দিয়ে দেখি তাহলে দেখা যাচ্ছে যে আমরা লাস্ট 8-10 বছরের একটু হিস্ট্রি দেখি তাহলে দেখি যে আমাদের 500 কোটি থেকে 1000 কোটি টাকা পার ইয়ার হচ্ছে আইপিও থেকে ফান্ড রেজ হয়, যেখানে একটা ব্যাংকেরও দেখা যায় যে এক বছরে লোন ডিসবার্সমেন্ট হয় 4000 কোটি টাকা। সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক গত বছর 4000 কোটি টাকা প্লাস লোন ডিসবার্সমেন্ট করেছে, অ্যান্ড ব্র্যাক ব্যাংক 10,000 কোটি টাকা করেছে। সো এইটা ইমপ্লাই করে যে আসলে ভেরি লিটল ফান্ড রেজিং হচ্ছে এখানে আইপিওর মাধ্যমে। আমরা যদি পুরো জিনিসটাকে একটু সাম করি তাহলে দেখি যে আমাদের ইকোনমিতে, আমাদের পুরো সিস্টেমে যে পরিমাণ ফাইন্যান্সিং হয় এর 99% হয় হচ্ছে ব্যাংকিং সেক্টর থেকে, লেস দেন 1% হয় হচ্ছে স্টক মার্কেট থেকে। এটা যদি আমরা একটু ইন্ডিয়ার সাথে, আমাদের নেইবার ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করি তাহলে দেখি যে আমাদের ওইখানে ওদের যে যতটুকু ফান্ড রেজিং হয় ওইটার তুলনায় আমাদের দেশে হয় হচ্ছে 0.6 to 7% ফান্ড রেজিং। সো এখানেও লেস দেন 1%। সো আমরা যদি বাংলাদেশকে ইন্ডিয়ার পপুলেশন জিডিপি দিয়ে হিসাব করি তাহলে আমরা হচ্ছে ইন্ডিয়া থেকে আমরা ইন্ডিয়ার 12% ইন টার্মস অফ পপুলেশন, 13% হচ্ছে ইন টার্মস অফ জিডিপি। সো একটা সেক্টর যদি ফ্লারিশ করে ইন্ডিয়ার মতো তাহলে আমরা বলতে পারি ওখানে 12 to 30%-এর মতো জিনিসটা দাঁড়াবে, কিন্তু এখানে অনলি এটা হচ্ছে 0.6 to 7%। সো এইটা ইমপ্লাই করে আমরা আসলে ওদের চেয়ে অনেক পিছিয়ে আছি। আর অ্যাট দ্য সেম টাইম এটা ইমপ্লাই করে যে আমরা যদি এখানে রাইট পলিসি, রাইট স্টেপ নিতে পারি তাহলে আমাদের আসলে অনেক দূর যাওয়ার সুযোগ আছে। আমরা যদি মিউচুয়াল ফান্ডের দিকে তাকাই তাহলে দেখি যে আমাদের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট এখন মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি হচ্ছে রাফলি $1 বিলিয়ন। সো $1 বিলিয়ন, অ্যান্ড আনফর্চুনেটলি এটা আসলে এই লেভেলে আছে অনেকদিন ধরে, খুব বেশি গ্রোথ নাই। বিডিটি টার্মে হয়তো কিছুটা গ্রোথ থাকতে পারে, বাট ডলার টার্মে আসলে এখানে খুব বেশি গ্রোথ নাই। এটাও যদি আমরা আমাদের নেইবারের সাথে কম্পেয়ার করি তাহলে দেখি যে এখানেও আমি সেই সেম কথাটাই বলবো যে পপুলেশন অনুযায়ী আমরা হচ্ছে 12%, জিডিপি অনুযায়ী 13%, কিন্তু এইখানে আমরা অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট ওদের সাথে যদি কম্পেয়ার করি তাহলে এখানে লাস্ট ইয়ার ছিল 0.1%, গত কয়েক বছরের 0.2-0.3% ছিল। সো এখানেও আমরা আসলে অনেক পিছিয়ে আছি। সো সেম কথাটা এখানেও বলবো যে পিছিয়ে আছি। অ্যাট দ্য সেম টাইম এখানে যদি আমরা রাইট পলিসি স্টেপ নিতে পারি তাহলে অনেক দূর যাওয়ার কিন্তু একটা স্কোপ আছে। তারপরে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আমি শেয়ার করতে যাচ্ছি যে ইন্ডিয়াতে মিউচুয়াল ফান্ডের কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমরা এই চার্টটা দেখলে বুঝতে পারবো। এই চার্টটাতে দেখা যাচ্ছে যে যেটা পিঙ্ক কালারের বারটা হচ্ছে ফরেন ইনফ্লো আউটফ্লো, ইন্ডিয়াতে কতটুকু হচ্ছে ফরেন ফান্ড ম্যানেজারদের ফরেন ইনভেস্টমেন্টের, আর ব্লু কালারটা হচ্ছে ডোমেস্টিক ইনফ্লো আউটফ্লো। সো 2018 সাল এবং 2022 সালে আমরা দেখি যে ইন্ডিয়া থেকে প্রচুর ফরেন সেল অফ হয়েছে, কিন্তু এই পুরো ফরেন সেল অফটা কিন্তু অ্যাবজর্ব করে নিচ্ছে হচ্ছে ডোমেস্টিক মিউচুয়াল ফান্ডের ইনফ্লোটা। সো এই জায়গাটা থেকে আসলে পুরো ক্লিয়ার যে আসলে মিউচুয়াল ফান্ড, যদি একটা ভালো মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি থাকে তাহলে এটা একটা স্টেবিলাইজেশন ফোর্স হিসাবে মার্কেটে কাজ করে এবং সাস্টেনেবল মার্কেট গ্রোথের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এখন এইরকম ফ্লোটা আসলে ইন্ডিয়াতে কেন হয়েছে, এটার পিছনে একটা বড় রিজন হচ্ছে ওদের এসআইপি নামে একটা প্রোডাক্ট আছে মিউচুয়াল ফান্ডের, বাংলাদেশেও আছে। এসআইপি মানে হচ্ছে ডিপিএস এর মতো একটা প্রোডাক্ট, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এটা পার মান্থ ওদের 30,000 কোটি টাকার মতো ইনফ্লো হয়। ওরা এই ইন্ডাস্ট্রিটাকে এমন একটা জায়গায় নিতে পারছে যে পার মান্থ 30,000 কোটি টাকা। তো সিমিলারলি আমরা যেহেতু 12-13% অফ ইন্ডিয়া, সো আমাদের দেশেও আসলে এটা আসলে হওয়ার কথা হলো 300 থেকে 400 কোটি টাকা পার মান্থ ইনফ্লো, বাট এটা সো এখানেও রাইট পলিসি নিলে আমরা আসলে অনেক দূর যাওয়ার একটা স্কোপ আছে। উইথ দ্যাট নোট আমরা চলে যাই এখন আমাদের রিকমেন্ডেশনে। আমরা এখানে 8টা রিকমেন্ডেশনের কথা বলছি। সো আমি শুরুতে রিকমেন্ডেশনগুলো প্রত্যেকটা একটু নামগুলো বলবো, তারপরে একটা পর একটা আমরা ডিটেলে যাব। সো নাম্বার 1 হচ্ছে আমাদের আসলে যেটা বলে আসলাম যে মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিও বাড়াইতে হলে আমাদের গুড কোম্পানি অ্যাট্রাক্ট করতে হবে। সো গুড কোম্পানি অ্যাট্রাক্ট করার জন্য নাম্বার 1 আমরা বলবো যে আইপিও ভ্যালুয়েশন মেথডটা অ্যামেন্ড করতে হবে। সেকেন্ড হচ্ছে মিউচুয়াল ফান্ড পপুলারাইজ করতে হবে ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট প্রমোট করার জন্য। 3 নাম্বার হচ্ছে আমাদের মেক শিওর করতে হবে যে আমাদের মার্কেটে আর কখনো ফ্লোর প্রাইস যাতে না হয়, ফ্লোর প্রাইস যাতে না আসে। 4 নাম্বার হচ্ছে কর্পোরেট রিস্ক ডিসক্লোজারের কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে। 5 নাম্বার হচ্ছে এক্সপার্ট এবং অ্যানালিস্টদেরকে কথা বলতে দিতে হবে, ওইটার মাধ্যমে আমরা রিউমার্কগুলোকে কাউন্টারঅ্যাক্ট করতে পারবো। 6 নাম্বার হচ্ছে
একটা ভাইব্রেন্ট বন্ড মার্কেট আমাদের নাই, সেটা এস্টাবলিশ করতে হবে, কমোডিটি মার্কেট এস্টাবলিশ করতে হবে। 7 নম্বর হচ্ছে আমাদের টাইম এসেছে মার্জিন লোনের যে এক্সিস্টিং রুলস অ্যান্ড প্র্যাকটিসগুলো আছে এগুলো রিভিউ করার কারণে আমরা 10-15 বছর ধরে একটা ভিশাস সাইকেলের মধ্যে দিয়ে যাচ্ছি। সো এটা আসলে একটু রিভিউ করতে হবে। লাস্টলি আমি বলবো যে আমাদের আসলে অল আউট রিফর্ম দরকার, যেটার মাধ্যমে আমরা সিস্টেমের মধ্যে ট্রাস্ট রিস্টোর করতে পারবো, গভর্নেন্স ইমপ্রুভ করতে পারবো। সো ফার্স্ট পয়েন্ট যেটা বলছিলাম যে আমাদের গুড কোম্পানি অ্যাট্রাক্ট করতে হবে, এটার জন্য আসলে যে রেগুলেটরি ইম্পোজ যে বুক বিল্ডিংয়ের ক্ষেত্রে যে ভ্যালুয়েশন মেথডটা আছে এটা আমাদের আসলে ইমিডিয়েটলি ডিসকন্টিনিউ করতে হবে। কারণ এটা আসলে এটার জন্য এটা ডিসকারেজিং হয় ফর গুড কোম্পানির জন্য, তারা মার্কেটে কখনই মানে মার্কেটে আসতে যাচ্ছে না মেনলি এই প্রাইসিংটার জন্য। সো এই জিনিসটা আমাদের বন্ধ করতে হবে। সো আমরা ডাচ অপশনটা ইন্ট্রোডিউস করতে পারি এখন। এর বাইরেও আমরা কিছু জিনিস করতে পারি, যেমন হচ্ছে লিস্টিং প্রসেসটা ফাস্টার করতে হবে। এটা গত 10 বছর অনেকটা ইমপ্রুভ করে আসছে, বাট এখনও অনেক স্কোপ আছে ইমপ্রুভ করার। ট্যাক্সের গ্যাপ, লিস্টেড এবং নন লিস্টেড কোম্পানির ট্যাক্সের গ্যাপ থাকতে হবে, যেটা একসময় ছিল এটা এখন কমিয়ে নিয়ে আসা হয়েছে। তারপর লিস্টিংয়ের পরে আমরা যে কোম্পানিগুলো লিস্টিং হবে তাদেরকে হয়তো 2-3 বছরের জন্য একটা রিডিউস ট্যাক্স রেটের একটা বেনিফিট আমরা দিতে পারি, এটা চিন্তা করতে পারি। বাট এই ট্যাক্স ইনসেন্টিভ নিয়ে যখন কথা বলছি তখন আমাদের মাথায় রাখতে হবে যতদিন পর্যন্ত ট্যাক্স ইভেশন করা ইজিয়ার হবে ততদিন পর্যন্ত কোনো রকম ট্যাক্স ইনসেন্টিভ কিন্তু কাজ করবে না। সো বেসিক্যালি এনবিআর এন্ডে যদি ইমপ্রুভমেন্ট না আসে, যেই ধরনের ট্যাক্স ইনসেন্টিভ দিয়ে এটা আসলে পুরো বেনিফিটটা আমরা ভোগ করতে পারবো না। ইন্ডিয়াতে আমরা দেখেছি ডিরেক্ট লিস্টিংটা অনেক বেশি সাকসেসফুল। সো আমরা ইন্ডিয়ার যে সাকসেস স্টোরি এক্সপ্লোর করে দেখতে পারি যেটা বাংলাদেশের জন্য কতটুকু অ্যাপ্লিকেবল হতে পারে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে মিউচুয়াল ফান্ডকে পপুলারাইজ করতে হবে ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট প্রমোট করার জন্য। আমরা দেখেছি যে মিউচুয়াল ফান্ড একটা ভালো ইন্ডাস্ট্রি থাকলে যে মার্কেট স্ট্যাবিলিটির জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। সো রিটেল ইনভেস্টমেন্টটাকে আমরা ইনস্টিটিউশনালাইজ করতে পারি মিউচুয়াল ফান্ডের থ্রুতে। সো এই জন্য আমরা মনে করি আমরা গভর্নমেন্ট এন থেকে যখনই আমরা মনে করি যে একটা সেক্টরকে আমরা গ্রো করাতে চাই তো সেক্ষেত্রে কিন্তু আমরা ফিজিক্যাল ইনসেন্টিভ দিই। তো সেই জন্য মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কিন্তু আমরা ফিজিক্যাল ইনসেন্টিভের চিন্তা করতে পারি। মিউচুয়াল ফান্ডের ইনকাম থেকে একটা ইনভেস্টর ডিরেক্টলি ইনভেস্ট করলে যে ক্যাপিটাল গেইন হয়, যে ডিভিডেন্ড হয়, ওইখানে যেরকম ট্যাক্স দেওয়া হয় আমরা মিউচুয়াল ফান্ড থেকে কেউ যদি ক্যাপিটাল গেইন পায়, ডিভিডেন্ড পায়, ওইখানে আমরা একটু কম ট্যাক্স রেটের সুযোগ রাখতে পারি। সরি ফর দ্য টেকনিক্যাল ইন্টারাপশন। আরেকটা জিনিস আমাদের আমরা যেহেতু বলছি আমরা ডিরেক্ট ইনভেস্টমেন্ট প্রমোট করতে চাচ্ছি না, আমরা প্রমোট করতে চাচ্ছি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইনভেস্ট করতে, কিন্তু আনফর্চুনেটলি আমাদের ট্যাক্স রিবেটের ক্ষেত্রে দেখা যাচ্ছে মিউচুয়াল ফান্ডে কেউ যদি ইনভেস্ট করে তাহলে 5 লাখ টাকা লিমিট দেওয়া আছে, বাট ডিরেক্ট ইনভেস্টমেন্ট করলে সেক্ষেত্রে কোনো লিমিট নাই। অথচ আমাদের এটা উল্টা হওয়া উচিত ছিল, মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এটা আসলে আনলিমিটেড হওয়া দরকার, অন্যদিকে হয়তো একটা লিমিট থাকতে পারতো, বাট এটা আসলে নাই। সো আমরা মনে করি এই লিমিটটা তুলে দেওয়া উচিত, 5 লাখ টাকা লিমিট যেটা আছে। লাইফ ইন্স্যুরেন্স, প্রভিডেন্ট ফান্ড সারা ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে একটা বড় ওরা ইনস্টিটিউশনাল ইনভেস্টার হিসেবে তাদেরকে কাউন্ট করা হয়, বাট বাংলাদেশে আসলে মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করার জন্য তাদের আইনে কিছুটা জটিলতা আছে, ওই জিনিসগুলো একটু রিভিউ করে ঠিক করা দরকার আছে। মিউচুয়াল ফান্ডকে যদি আমরা একটু স্প্রেড করতে চাই তাহলে সেলিং এজেন্টের কনসেপ্টটা বাংলাদেশে ভালোভাবে ইন্ট্রোডিউস করা দরকার, ইমপ্লিমেন্ট করা দরকার। সেলিং এজেন্ট হিসেবে কাজ করতে পারে ব্যাংক, ব্রোকারেজ, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার, ইন্স্যুরেন্স কোম্পানি। ইন্ডিয়াতে আমরা দেখেছি, ইন্ডিয়াতে আমরা জানি মিউচুয়াল ফান্ড অনেক বেশি সাকসেসফুল। আমরা দেখেছি ব্রোকারদের ইনকামের 40-50% আসা হচ্ছে মিউচুয়াল ফান্ড সেল করে। সো এইটা আমরা ডিক ডাউন করতে গিয়ে দেখলাম ইন্ডিয়াতে একটা টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার আছে যেটা আসলে সেবি দ্বারা নিয়ন্ত্রিত একটা টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার, যেটার মাধ্যমে ব্রোকাররা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সাথে কানেক্টেড হতে পারে। সো ওই টেকনোলজির মাধ্যমে ওরা আসলে মিউচুয়াল ফান্ড সেল করতে পারে, যেটা বাংলাদেশে নাই। আমরা এটা নিয়ে আসলে চিন্তা ভাবনা করতে পারি। তারপর হচ্ছে ব্যাংকের ইনভেস্টমেন্ট ক্ষেত্রে একটা মিউচুয়াল ফান্ডে যখন ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড ব্যাংক ইনভেস্টমেন্ট করতে যায়, আমরা বলছি না যে ব্যাংকের স্টক মার্কেটের ইনভেস্টমেন্ট লিমিটটা বাড়ানো উচিত, ওই লিমিটের মধ্যেই দেখা যাচ্ছে যখন ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করতে চায় তখন তারা একটা মিউচুয়াল ফান্ডের 15%-এর বেশি ইনভেস্ট করতে পারে না। সো আমরা বলছি এটা 50% করে দেওয়া উচিত, কারণ যখন একটা ইনিশিয়াল পেজে মিউচুয়াল ফান্ডের যখন লঞ্চ করতে যায়, ধরুন 10 কোটি টাকা বা 20 কোটি টাকা করতে যায়, 15% অ্যামাউন্ট আসলে অনেক কম থাকে। সো এটা 50% আমরা করে দিতে পারি কিনা সে ব্যাপারে আমরা চিন্তা করতে পারি।
মিউচুয়াল ফান্ডকে প্রমোট করার জন্য আরও দুইটা জিনিস খুব বেশি দরকার। একটা হচ্ছে যে ইনভেস্টর ট্রাস্টটা রিস্টোর করা লাগবে, আরেকটা হচ্ছে আমাদের অনেক পুরাতন একটা আইন আছে, ওই আইনটাকে মডার্নাইজেশন করতে হবে। সো ইনভেস্টরের ট্রাস্টটা রিস্টোর করার জন্য কী করা যায়, প্রথমে আমাদের এনশিওর করতে হবে ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ডগুলার ইনভেস্টররা যাতে ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ডগুলোর ম্যাচুরিটিতে টাকাগুলো গেট ব্যাক পায়, এই জিনিসটা আমাদের প্রথমে এনশিওর করতে হবে। এই জন্য আসলে কোনো টার্ম এক্সটেনশন অ্যালাউ করা যাবে না কোনো ক্লোজ ইন মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে। যদি কোনো কনভার্সন ডিসিশন নেওয়া হয়, সেটাও আসলে ডিসিশন নিবে হচ্ছে ইউনিট হোল্ডারটা, এই জিনিসটা এনশিওর করা লাগবে। আর যেই ধরনের ইরেগুলেটরিগুলো আমাদের গত 10 বছর হয়েছে, এই ধরনের ইরেগুলেটরি যাতে ভবিষ্যতে না হয়, এই জন্য রেগুলেটরি ওভারসাইটগুলো স্ট্রেংথেন করতে হবে। ইন্ডিয়াতে আবারও ইন্ডিয়ার এক্সাম্পল চলে আসছে, একটা ক্যাম্পেন, অ্যাওয়ারনেস ক্যাম্পেন চালানো হয়েছে, মিউচুয়াল ফান্ড সেই হে। আমরা হয়তো অনেকেই যখন ইন্ডিয়ার অ্যাড দেখি তখন এই জিনিসটা কিন্তু অনেক জায়গায় দেখলাম। সো এটা আসলে গভর্নমেন্ট থেকে একটা প্রমোটেড একটা ক্যাম্পেন, যেটার মাধ্যমে ওরা মিউচুয়াল ফান্ডকে ওদের দেশে পপুলারাইজ করছে। তো আমাদের দেশেও কিন্তু আমরা এরকম একটা জিনিস করার চিন্তা ভাবনা করতে পারি। রোলস মডার্নাইজেশন নিয়ে যেটা বললাম, রোলসের ক্ষেত্রে আমি কতটুকু ইকুইটিতে রাখবো, কতটুকু হচ্ছে ফিক্সড ইনকামে রাখবো, এটা আসলে সব ফান্ডের জন্য সিমিলার হবে না, ফান্ড টু ফান্ড ভেরি করতে পারে। আমার যদি ফান্ড ইকুইটি ফান্ড হয় সেটা একরকম হবে, ফিক্সড ইনকাম হলে একরকম হবে, সরিয়ে হলে একরকম হবে। সো আইনের মধ্যে ওই সুযোগটা নিয়ে আসতে হবে যে বিভিন্ন ধরনের ফান্ডের জন্য বিভিন্ন ধরনের অ্যাসেট অ্যালোকেশন। ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ইনভেস্টর চাইলে যে কোনো সময় কিন্তু নেট অ্যাসেট ভ্যালুতে ফান্ডটা সারেন্ডার করতে পারে, পার্শিয়ালি ফুললি, এটা নিয়ে কোনো আসলে কোনো প্রবলেম নাই। সো যদি এই অপশনটা থাকে, সেক্ষেত্রে ম্যান্ডেটরি ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশনের যে অপশনটা আছে সেটা রাখার আসলে দরকার নেই মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে। এটার ক্ষেত্রে আমাদের একটা অপারেশনাল হ্যাসেল হয়। হ্যাসেলটা কীরকম হয়, অনেক ইনভেস্টররা কিন্তু আপনার ডিভিডেন্ড চায় না। সো আমি যখন ডিভিডেন্ডটা ডিক্লেয়ার করতে চাই, তখন সে ফান্ডটা উইথড্র করে নেয়, পরে ডিভিডেন্ড রেকর্ডে যাওয়ার পরে সে আবার ফান্ডে ডিপোজিট করে। এটার জন্য আমার আসলে অপারেশনাল হ্যাসেলটা কী হয়, আমার একটা বড় ফান্ড আইডেল ফালা রাখতে ওই টাইমটার জন্য। তো এইটা যদি করি, সেক্ষেত্রে কিন্তু আমি লং টার্ম ইনভেস্টমেন্ট প্ল্যানটা কিন্তু প্রপারলি এক্সিকিউট করতে পারি না। সো এটা আসলে ফান্ড ম্যানেজার, অ্যাসেট ম্যানেজার, ট্রাস্টির হাতে ছেড়ে দেওয়া উচিত। তার ইনভেস্টরের রিকোয়ারমেন্ট বুঝে ডিভিডেন্ডটা ডিক্লেয়ার করবে, এটা আসলে ম্যান্ডেটরি কোনো কিছু রাখার দরকার নেই। আর অ্যাসেট অ্যালোকেশনের ক্ষেত্রে আমাদের অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো আমার মনে হয় যে আরও বেশি ডিসক্রিপশন দেওয়া উচিত। যেমন সিঙ্গেল অ্যাসেট এক্সপোজার লিমিট 10% আছে, এটা আসলে 15% নিয়ে যাওয়া উচিত। ইন্ডাস্ট্রি এক্সপোজার আছে 25%, এটা 30% নিয়ে যাওয়া উচিত। মিনিমাম ইকুইটি এক্সপোজার 60% আছে, এই জিনিসটা আসলে থাকা উচিত না, কারণ একটা ওভারভ্যালুড মার্কেটে মিউচুয়াল ফান্ড কখনই সেল করতে পারে না। 60% এক্সপোজার যদি সে রেখে দেয়, সে যদি জানে যে মার্কেট ফল করবে, তাহলে সে ক্লায়েন্টের ইন্টারেস্ট তো আসলে প্রোটেক্ট করতে পারবে না কখনো। সো আলটিমেটলি আমাদের সবারই যত পলিসি করি, যাই করি না কেন, এই টার্গেট হবে ক্লায়েন্টের ইন্টারেস্ট যাতে আমরা প্রোটেক্ট করতে পারি। সো এই পলিসিগুলো আসলে ক্লায়েন্টের ইন্টারেস্টটা ঠিকমতো প্রোটেক্ট করতে দিচ্ছে না। তারপরে কিছু কিছু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে দেখা যাচ্ছে ট্রেজারি সিকিউরিটিসে ইনভেস্টমেন্টের একটা লিমিট আছে, যেটা আসলে থাকা উচিত না। ফাইনালি যে জিনিসটা বলতে যাচ্ছি, যে গ্লোবাল নর্মের মতো মিলিয়ে আমাদের সেক্টর ডেফিনেশন ঠিক করতে হবে। আমাদের মার্কেটে কিন্তু সেক্টর ডেফিনেশনগুলো প্রপারলি নাই। ফর এক্সাম্পল, ফার্মাসিউটিক্যাল সেক্টরে ফার্মা আছে, কেমিক্যাল আছে এবং কনজিউমার আছে। সো এটার ক্ষেত্রে যে প্রবলেমটা হয়, আপনি যে সেক্টর লিমিট দিচ্ছেন প্রপার রিস্ক ম্যানেজমেন্টের জন্য, আপনার তো প্রপার রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে না, কারণ আপনার সেক্টরে ঠিক নেই, প্রপার রিস্ক ম্যানেজমেন্ট কীভাবে হয়। আর মিউচুয়াল ফান্ড ম্যানেজার হিসাবে কেন এটা এই সেগমেন্টে আমি কথা বলছি, মিউচুয়াল ফান্ড ম্যানেজার হিসেবে আমাদের যে প্রবলেমটা হয়, কারণ আমাদের ভালো ভালো স্টকগুলো থাকে ফার্মা কনজিউমার সেগমেন্টে। সো এইখানে আমরা 25% লিমিট দিয়েছি। আমি কিন্তু আসলে ভালো স্টকগুলোতে 25% বেশি ইনভেস্ট করতে পারছি না। সো 75% ইনভেস্ট করার জন্য আমার যেই সেক্টরগুলো আমার পছন্দ নয়, এখানে কিন্তু ইনভেস্টমেন্ট যেতে হচ্ছে, অথবা ইনভেস্টমেন্ট আমি করতে পারছি না। সো এই জিনিসটা রিভিউ করা দরকার। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, আমরা সবাই মোটামুটি একমত যে ফ্লোর প্রাইস আমাদের আসলে অনেক বড় ক্ষতি করেছে, স্পেশালি ফরেন ইনভেস্টরদের কাছে আমাদের ইমেজ নষ্ট করেছে। অনেক ফরেন ইনভেস্টর কখনই বাংলাদেশে ব্যাক করবে না, যারা চলে গেছে এই ফ্লোর প্রাইসের কারণে। সো আমাদেরকে আসলে এই মেসেজটা ওদেরকে দিতে হবে যে বাংলাদেশ আর কখনো ফ্লোর প্রাইস আসবে না। যদি দরকার হয় এখানে কোনো একটা ল করে হইলো এই মেসেজটা ওদেরকে দিতে হবে, তাহলে হয়তো বা তাদের পক্ষে তারা হয়তো কিছুটা বাংলাদেশে গেট ব্যাক করবে। 4 নম্বর হচ্ছে, যেহেতু আমরা অ্যানালাইসিস ইনভেস্টমেন্ট করার আগে যে অ্যানালাইসিসগুলো করি, অ্যানালাইসিসটা করি হচ্ছে কর্পোরেট ডিসক্লোজারের উপর বেস করে। সো ডিসক্লোজারগুলো আসলে কোয়ালিটি ডিসক্লোজার হওয়া লাগবে, দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই ডিসক্লোজারগুলো টাইমলি দেওয়া লাগবে। যেমন যেটা হয় যে আমরা অনেক সময় ডিসক্লোজার পাই কিন্তু স্টেটমেন্ট খুঁজে পাই না। সো এমন হতে পারে যে স্টক এক্সচেঞ্জে যদি কোনো একটা পোর্টাল থাকে যেখানে 24 আওয়ার্সের মধ্যে সব কোম্পানি তাদের স্টেটমেন্টটা সাবমিট করার রিকোয়ারমেন্ট থাকে, তাহলে ওই জায়গাতেই কিন্তু সবাই রিপোর্টগুলো পেতে পারে। সো এইটা আমরা চিন্তা ভাবনা করতে পারি। আর ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল আছে, ওইটার আসলে রোল আরও স্ট্রেংথেন করা লাগবে। এক্সপার্ট অ্যানালিস্টদের অপিনিয়ন দেওয়ার সুযোগ দিতে হবে।
কারণ হচ্ছে যে মার্কেটে অনেক সময় অনেক রিউমার থাকে, যদি ভালো লোকজন যদি যারা জানাশোনা লোকজন যদি কথা না বলে তাহলে এই রুমারগুলো কাউন্টার হওয়ার কোনো সুযোগ থাকে না। সো ওদেরকে যদি কথা বলার সুযোগ দেওয়া হয়, ডেভেলপ মার্কেটের মতো করে যদি আমরা ওদেরকে কনসেনসাস ইভেন মিডিয়াতে পাবলিশ করার সুযোগ দেওয়া হয়, এই প্র্যাকটিসটা আমরা নিয়ে আসতে পারি, তাহলে হয়তো রিউমার বেস মার্কেট থেকে আমরা দূরে সরে যেতে পারি। বন্ড মার্কেট নিয়ে অনেক কাজ হয়েছে লাস্ট 10 ইয়ার্সে। সো এখন আসলে সময় এসেছে ট্রেডিং প্রসেসটা একটু রিভিউ করে দেখার কিভাবে আমরা বন্ড মার্কেটে লিকুইডিটি নিয়ে আসতে পারি, কারণ লিকুইডিটি আসলে নাই বন্ড মার্কেটে। অনেকগুলো বন্ড আমরা হয়তো আমরা কিছু বন্ড মার্কেট ডেপথ বাড়ানোর কিছু বন্ড লিস্টিংয়ের ইনিশিয়েটিভ নিতে পারি, যেমন হচ্ছে যে কমার্শিয়াল ভায়াবল যে গভর্নমেন্ট এন্টারপ্রাইজগুলো আছে আমরা মনে করি ওগুলো বন্ড ইস্যু করার জন্য উপযুক্ত, তো ওইগুলো বন্ড ইস্যু করতে পারি। সুকুক আমরা ইস্যু করতে পারি, আসিফও তার প্রেজেন্টেশনে বলেছে সুকুক নিয়ে আমরা হয়তো কাজ করতে পারি। জাস্ট হচ্ছে যখনই আমরা যে বন্ডটা ইস্যু করছি তখন আমাদের মাথায় রাখতে হবে যে ক্লায়েন্ট যাতে টাকাটা ফেরত পায়, সেই জন্য যারা টাকা নিচ্ছে তারা কি পারপাসে টাকা নিচ্ছে, কারা নিচ্ছে, সেটা ডেফিনেটলি মাথায় রাখতে হবে। কমোডিটি এক্সচেঞ্জ নিয়ে অনেকদিন অনেক কথা হচ্ছে, সো এটার একটা প্রপার রোডম্যাপ এখন প্রিপেয়ার করতে হবে যে কখন আমরা কমোডিটি এক্সচেঞ্জ দেখতে পাবো। মার্জিন লোনের আমরা সবাই একমত হব যে গত 10-15 বছর ধরে আমরা মার্জিন লোন একটা ভিশিয়াস সাইকেলের মধ্যে পড়ে আছি কিন্তু। সো মার্জিন লোন ইন্টারন্যাশনালি আছে, যে কোনো স্টক মার্কেটের সাথে আছে, সো ডেফিনেটলি এটা একটা প্রোডাক্টের আপিল না থাকলে সারা পৃথিবী থাকবে না। বাট বাংলাদেশে যেহেতু মার্জিন লোনটা প্রপারলি ওয়ার্ক করতেছে না, সো এটা আসলে যে এক্সিস্টিং রোল প্র্যাকটিসগুলো রিভিউ করে দেখতে হবে যেখানে আসলে কোথায় প্রবলেম আছে। আমরা দেখি মোস্ট অফ দ্য ইনভেস্টরই কিন্তু মার্জিন লোন ইনভেস্টর লুজার, হ্যাঁ। সো এই জন্য আমাদের একটা অ্যাওয়ারনেস লাগবে ইনভেস্টর এন্ডে, প্লাস হচ্ছে আমরা যারা ইন্টারমিডিয়ারি মার্চেন্ট ব্যাংক ব্রোকার আমরা যারা লোন দেয় আমাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস লাগবে যে মার্জিন লোন সব ইনভেস্টরের জন্য না। এই অ্যাওয়ারনেসটা আসলে খুবই দরকার এই মুহূর্তে। আর ইনস্টিটিউশন এন্ডও আমরা হয়তো একটা ফলস রিয়েলাইজেশনের মধ্যে থাকি সবসময় যে এখান থেকে আমরা অনেক ইনকাম করি। আসলে যদি আমরা প্রভিশন অ্যাডজাস্ট করতাম মার্জিন লোন যে লসটা হয় আমার মনে হয় না বেশিরভাগ ইনস্টিটিউশন এখানে প্রফিট করে। সো আমরা যেহেতু প্রভিশনের একটা রিল্যাক্সেশন দিয়ে রাখছি, সো রিল্যাক্সেশন থাকার কারণে আসলে ওরা রিয়েলাইজও করতে পারে না যে ওখান থেকে সাথে তাদের আসলে লাভ হয় না। সো এই রিল্যাক্সেশনটা আসলে থাকা উচিত না। তারপর মার্জিনে অনেকে ডিফল্ট করার পর আসলে অনেক বিগ ফিশ আছে যারা ডিফল্ট করার পরে এটা দিয়ে আসলে কেয়ার করে না, কারণ হচ্ছে ডিফল্ট করলে এটার কোনো ইমপ্লিকেশন নাই। সো সিআইবিতে যদি এটা ইনকর্পোরেট করা যায় সেক্ষেত্রে তো মার্জিন লোন নেওয়ার ক্ষেত্রে লোকজন আরেকটু বেশি কেয়ারফুল হইতো। তারপর আমরা যেটা বলবো যে ক্লায়েন্টের রিস্ক প্রোফাইলের বেসিসে এক একটা ক্লায়েন্টের রিস্ক প্রোফাইল এক এক রকম। এটা আসলে যে টার্মগুলো থাকে মার্জিন লোন রেশিও, ইন্টারেস্ট রেট বা মার্জিন কল রেশিও, ফোর্স সেল রেশিও, এগুলো আসলে ইউনিফর্ম না হয়ে যে এইটা আসলে আমরা একটা করতে পারি যে ক্লায়েন্টের রিস্ক প্রোফাইলের সাথে ম্যাচ করে লেন্ডাররা এই জিনিসটা আসলে ঠিক করবে যে কীরকম রেশিওগুলো বা জিনিসগুলো টার্মগুলো হওয়া উচিত। এর বাইরেও কিছু আদার রিকমেন্ডেশন আছে, যেমন একটা পার্মানেন্ট কোঅর্ডিনেশন কমিটি বিটুইন রেগুলেটরি বডি থাকা উচিত, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ ব্যাংক, এনবিআর স্টক এক্সচেঞ্জের। আমরা রিসেন্টলি আমাদের ক্যাপিটাল গেইন ট্যাক্স ইম্পোজ হয়েছে, বাট এইখানে একটা জিনিস হয়েছে যে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে ক্যাপিটাল গেইন ট্যাক্স ক্যান বি 30% প্লাস, যেখানে ইনস্টিটিউশনের ক্ষেত্রে এটা 15%। সো এটা আসলে একটা ডিসপ্যারিটি ক্রিয়েট করেছে। তো আমরা মনে করি যে এটা আসলে কর্পোরেটের লেভেলে নিয়ে আসা উচিত, ইন্ডিভিজুয়ালটা এত হাই রাখা ঠিক না। বাইব্যাক নিয়ে অনেক দিন ধরে কথা হচ্ছে, আমরা মনে করি বাইব্যাক অপশনটা ইন্ট্রোডিউস করা উচিত। এটা করলে যেটা হবে, কোম্পানিগুলা নিজেরা যখন মনে করবে তাদের শেয়ারের দাম অনেক নিচে চলে গেছে, তারা এটাকে একটা ইনভেস্টমেন্ট অপরচুনিটি হিসেবে চিন্তা করে ইনভেস্টমেন্ট তখন করতে পারবে। তাদের জন্য একটা ইনভেস্টমেন্ট একটা অপরচুনিটি আসলো। পাশাপাশি মার্কেটের জন্য যেটা হলো, মার্কেটে যদি শেয়ার প্রাইস অনেক কমে যায় সেক্ষেত্রে আপনার একটা স্টেবিলাইজেশন ফোর্স চলে আসে দিকে। আমরা দেখেছি যে অনেক হাইলি এডুকেটেড পার্সনদেরও ফাইন্যান্সিয়াল লিটারেসি আসলে কম। সো ফাইন্যান্সিয়াল লিটারেসি যেমন ইম্পর্টেন্স অফ সেভিংস, ইনভেস্টমেন্ট কী কী ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্টগুলো অ্যাভেলেবেল আছে, পাওয়ার অফ কম্পাউন্ডিং জিনিসটা কি। সো এই জিনিসগুলো আসলে আমাদের আসলে ন্যাশনাল কারিকুলামে ইনক্লুড করা উচিত, এসএসসি লেভেল থেকে আসলে এগুলো থাকা উচিত। আমরা দেখেছি যে নিট অ্যাকাউন্টের মাধ্যমে ইনভেস্ট করতে গেলে ফরেন ইনভেস্টরদের কিছু প্রবলেম ফেস করে, তো এই প্রসেসটা আসলে রিভিউ করতে হবে যাতে এখান দিয়ে ফরেন ইনভেস্টররা ডিফারেন্ট টাইপস অফ ইনভেস্টমেন্টে ইনভেস্ট করতে পারে। লাস্ট একটা পয়েন্ট দিয়ে আমি শেষ করব, সেটা হচ্ছে আমাদের অল আউট এফোর্ট দরকার সিস্টেমের উপর ট্রাস্ট রিস্টোর করার জন্য, গভর্নেন্স ইমপ্রুভ করার জন্য। আমরা জানি ট্রাস্ট অ্যান্ড গভর্নেন্স এই দুটো হচ্ছে ফাইন্যান্সিয়াল মার্কেট ডেভেলপমেন্টের একটা সবচেয়ে বড় কি। সো আমাদের এভরি লেভেলে রেগুলেটরি বডি বলি, ট্যাক্স অথরিটি বলি, ইস্যুয়ার কোম্পানি, মার্কেটিং ইন্টারমিডিয়ারি, ব্রোকারেজ, মার্চেন্ট ব্যাংকার, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, অডিটর, সব জায়গাতে আমাদের আসলে গভর্নেন্স ইমপ্রুভ করতে হবে। সো ওই রিলেটেড যত ধরনের পলিসি ফর্মুলেশন করা যায়, ইমপ্লিমেন্ট করা যায়, এগুলো সবগুলোই করতে হবে। রেগুলেটরি বডি যারা আছে
এবং তাদের যে ডিপার্টমেন্টগুলো আছে তাদেরকে ইন্ডিপেন্ডেন্টলি তাদের রোল পালন করার সুযোগ দিতে হবে, কারণ সবাই যদি ইন্ডিপেন্ডেন্টলি রোল পালন করে সেক্ষেত্রে মার্কেটে একটা সেলফ কারেক্টিং একটা মেকানিজম কাজ করবে। মার্কেট ম্যানিপুলেশনগুলো বন্ধ করার জন্য প্রপার মনিটরিং দরকার, সার্ভিলেন্স দরকার, টাইমলি এনফোর্সমেন্ট দরকার। আরেকটা জিনিস আমাদের সবাইকে স্টেক হোল্ডার আমরা যারা যে সবাইকে একমত হতে হবে যে আসলে রেগুলেটরদের ফোকাস কখনো ডে টু ডে ইন্ডেক্স ম্যানেজমেন্ট না, ইন্ডেক্স পারফরমেন্স দেখা না। ওদের কাজ হচ্ছে একটা প্রপার রেগুলেটরি এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, পলিসি মেক করা। এটা রেগুলেটরদেরকে বুঝতে হবে। আমরা যারা স্টেক হোল্ডার এবং আমাদের মেন্টালিটি যদি এরকম থাকে, আমরা হাই পিসে বিট করলাম, মার্কেটে আসার পর এক মাসের মধ্যে সেটা বিক্রি করে বেড়ে যাবে, তাহলে তো আসলে আমরা আমাদের রেসপন্সিবিলিটিটা করতে পারি না। আমরা যেই ম্যাথমেটিক্স নিয়ে আসি কিনা না সেখানে ওটা আসলে কাজ করবে না। সো আমাদেরকেও সবাইকে রেশনাল হতে হবে আইপি বিডিং এর ক্ষেত্রে। আমাদের সবারই একটা টার্গেট থাকতে হবে যে আমরা ক্লায়েন্টের মানি, ক্লায়েন্টের ইন্টারেস্টে প্রোটেক্ট করতে পারি, সেই ব্যাপারে সবাইকে কাজ করতে হবে। সো উইথ দ্যাট নোট আই উড লাইক টু কনক্লুড দ্য প্রেজেন্টেশন। লাস্টলি আমি আমাদের এখানে যারা কন্ট্রিবিউট করেছেন, আমাদের বোর্ড মেম্বার্স এবং ভলান্টিয়ার্স, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। স্পেশালি যাদের নাম না বললেও হয়, মনিরুজ্জামান ভাই, গালিবুর রহমান, তনয় কুমার রায়, কাজী রাকিবুল হক, সামিউজ্জামান অ্যান্ড সাদ নেয়ামতুল্লাহ। সো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার প্রেজেন্টেশন শেষ করি। থ্যাংক ইউ সো মাচ।